সেই ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। প্রধানমন্ত্রীর যোগ্য পুত্র শেখ কামাল বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। শিয়া শিকদারকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনারা যেটাকে বলি না ক্রস ফায়ার বলেন, সেটা ছিল প্রথম। শেখ মুজিবের লাস্ট লাইফ কি? উনি একজন বাকশাল নেতা ছিলেন, তাই তো? এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? আমি সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে চাই, জানাই, এখনো বলছি, এখানে ভুল দিলাম না, আপনাদের সামনে স্পষ্ট ঘোষণা করছি, তাকে আমি শ্রদ্ধা করি। আমি একটু বলবো, খুব বেশি সময় দেব না, কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে হলে যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হয়, এখানে তো সমস্যায় পড়ে যাচ্ছি। ওই রকম ঐক্যের কথা শেখ মুজিব কোনদিন বলেছিলেন? উনি 6 দফা দিয়েছিলেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলো বলেছে সমগ্র জাতির মুক্তির সনদ দিয়েছেন আপনি, সব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়া তো দরকার, আপনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান। শেখ মুজিব কি বলেছিলেন? আহ্বান জানাতে হবে কেন? তোদের দলের সাইনবোর্ডে আমি আবার দলে যোগ দিয়ে দেব। ওই শেখ মুজিবের ভাব শিষ্য যারা তার আদর্শ নিয়ে আপনারা জাতীয় ঐক্য গড়বার কথা বলছেন, অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন। আমার তো মনে হয় না, অথবা হিসেবে ব্যাখ্যা করা দরকার। সিরাজ ভাই সম্পর্কে আমি বলি, সম্মান করি কেন? ইনু ভাই আর একটা কথা বলেছেন, সিরাজুল আলম খান কোন রহস্য পুরুষ ছিলেন না, যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে। বলে না বিভিন্ন সময়, আগে কিন্তু বলা হতো কোন সাপ্তাহিক পত্রিকা, তার উপরে যদি কভার স্টোরি করতো, উপরে একটা বিরাট ছবি থাকতো তার, আর মধ্যে লেখা থাকতো রাজনীতির রহস্য পুরুষ। কুয়াশা নাকি মাসুদ আল্লাহর লেখা কুয়াশা রহস্য পুরুষটা একদম তাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা। সেটা ইনু ভাই যথার্থই বলেছেন, তিনি রহস্য পুরুষ নন। ইনু ভাই, এই যে 4 জনের কথা বললাম না, ইনু ভাই, আম্বিয়া ভাই, মাহবুব ভাই, রুবি ভাই, ব্রিলিয়ান্ট প্রোডাক্ট, যে বলতে পারে একসাথে জাসদে এরা ছিলেন 4 জন টপ র্যাঙ্কিং নেতা। সিরাজ ভাই পরের স্তরের নেতা বললে তো রব ভাই, জমি ভাই, সাদা সিরাজ ভাই হয়ে যাবে, কিন্তু তারপরে সমস্ত যুব গোষ্ঠীর ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে নেতৃত্ব, সেটা এই 4 জনের মধ্যে ছিল। এই 4 জনের মধ্যে রুমি ভাই মারা গেছেন, মাহবুব ভাই মারা গেছেন। রুমি ভাই 17ই মার্চের পরে জাসদ ছেড়ে চলে গেছিলেন। একটা চিঠি লিখেছিলেন জাসদ জাতীয় কমিটির কাছে। তখন আমাদের পার্টি গঠনের প্রক্রিয়া ছিল, একটা সেন্ট্রাল ফোরাম ছিল। সেই সেন্ট্রাল ফোরাম ছিল সবার উপরে, এমনকি জাসদ জাতীয় কমিটির উপরেও সেটা। এবং সেই সেন্ট্রাল ফোরামের কোঅর্ডিনেটর ছিলেন সিরাজুল আলম খান, আর অনেকেই ছিলেন, ডক্টর আখলাকুর রহমান ছিলেন, অন্যান্য ছিলেন। এতজনের নাম এখন আমি বলছি না, মানে লম্বা করতে যাতে না হয় সেই কারণে। মাহবুব ভাই মারা গেছেন কানাডাতে। মানে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে মাহমুদ রহমান মান্নাকে অনেকে বলে করেন অবিসম্পাদিত ছাত্র নেতা, কিন্তু আমি বলি ৭৩-এর নির্বাচনে যদি ব্যালট বাক্স হাইজ্যাক করা না হতো, তাহলে আহমদ মাহবুব হকের সাথে তুলনা করবার কোনো নেতা বাংলাদেশে থাকতো না। এতই ভোট পেয়েছিলেন, জিতেছিলেন। সেই ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। কে হাইজ্যাক করলো? প্রধানমন্ত্রীর যোগ্য পুত্র শেখ কামাল বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। শিয়া শিকদারকে হত্যা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনারা যেটাকে বলি না ক্রস ফায়ার বলেন, বা যেভাবে এটাকে ব্যাখ্যা করেন, সেটা ছিল প্রথম। এই যে শুরু হলো, সেই আদর্শ ধারণ করে আজ নতুন করে আর কিছু করবার চিন্তা করে কি খুব লাভ হবে? শেখ মুজিবুর রহমানকে কিভাবে বলবেন? একজন মানুষকে চিত্রিত করা, চিহ্নিত করা, ইতিহাসের সামনে মূল্যায়ন করে হাজির করবার সর্বোত্তম পদ্ধতি। ধরেন বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের তার বিশ্বের সাম্যবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন এম.এন. রয়, মানবেন্দ্র রায়। অনেকে বলেন
তত্ত্বে, জ্ঞানে এবং বাস্তবিক আন্দোলনে উনি লেনিনের সমকক্ষ ছিলেন। সেই এমএন রায় মারা গেছেন একজন মানবতাবাদী নেতা হিসেবে। যখন মারা যান তখন তার সাথে কোনো মানুষ ছিল না। রুশ বিপ্লবের নেতা ছিলেন কে? লেনিন। কিন্তু রুশ সমাজকে যদি বুঝতে চান, লেনিন নিজে বলেছেন প্লেটোনভ ইজ দি মিরর অফ রাশিয়ান রেভলিউশন। যেদিন অক্টোবর বিপ্লব হয়েছে, রেড আর্মি ক্ষমতা দখল করেছে, বাড়িতে বাড়িতে সার্চ করা হচ্ছে কে কোথায় আছে, কোন দুষ্কৃতিকারী আছে কিনা, জালের দালালরা আছে কিনা। একটা বাড়িতে ঢুকে দেখে একটা ঘরের মধ্যে একলা একটা খাটের উপরে এক অতিশয় বৃদ্ধ শুয়ে আছে। তারা ঢুকেছে, এইগুলো দেখেছো এখানে করো, জালের লোক ঢুকেছে, দালাল ঢুকেছে। তিনি তাকিয়ে বললেন, তোমরা কি বাবারা? ওরা বললো, আমরা বলশেভিক, আমরা বিপ্লব করেছি, আমরা জার সরকারকে উৎখাত করেছি, এই দেশে লেনিনের নেতৃত্বে বিপ্লব করেছে। পিট করে তাকিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, তাই বলে আবার মুড়ি দিয়ে শুয়ে বললেন, দিস ম্যান ওয়াজ প্লেটোনভ। দ্য লাস্ট লাইফ, মানে জীবনের শেষ সময় তিনি যেরকম করেন সেটা দিয়েই তিনি চিত্রিত হন। শেখ মুজিবুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন সেই আলোচনার গম্য হবে। ওটা করেছিল চীনের পার্টি। মাও সেতুংয়ের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পরে চীন এত বড় দেশ, তার এত বড় পার্টি মূল্যায়ন করে বলেছিল মাও সেতুং 70% বিপ্লবী ছিলেন আর 30% তার প্রতি বিপ্লবী তৎপরতার মধ্যে গেছে। কেন? নিজের স্ত্রীকে বা স্ত্রী চার কুচক্রে গঠন করেছিল, চাইনিজ রেভলিউশনকে ধ্বংস করবার চেষ্টা করছিল, পুরো কৃতিত্ব তিনি পাননি। শেখ মুজিবের লাস্ট লাইফ কি? উনি একজন বাকশাল নেতা ছিলেন, তাই তো? শেখ মুজিবের ফার্স্ট লাইফ কি? শেখ মুজিবের মাঝের লাইফ কি? এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? এই বিতর্কটা চলছে এখন। আমি শেখ মুজিবের সমালোচনা করবার জন্য বলছি না, আমি শুধু বলছি যখন সিরাজ ভাইকে আপনার শ্রদ্ধা জানাতে চাই, তখন তাকে শেখ মুজিবের ডিসাইপল যদি বানিয়ে দেন, তাহলে ইতিহাসে তার জায়গা খুব বেশি দিন লাগবে, আমি সেরকম মনে করি না। আপনাদের বলতে হবে। আমার তো মনে আছে, এই যে বললেন না আমাকে এখানে বসে বসে ফখরুল ভাই বলছেন, আপনারা সিরাজ ভাইয়ের প্রতি যথাযথ বিচার করেননি, তাকে আরো বেশি করে জনগণের সামনে হাজির করা দরকার ছিল। এখানে যতজন বসে আছে, সিরাজ ভাইকে জনগণের সামনে, এমনকি কর্মীদের সামনে বক্তৃতা করতে কেউ শুনেছেন? কেন? কোন জনসভায় বক্তৃতা করতে শুনেছেন? শোনেন। আমি গত বছর, মানে তখন জীবিত আছি, তার জন্ম দিবস পালন করবার জন্য তার যে ভাস্তি নাম বললে তোমরা রাগটা কম দেখি কে জানে, ব্যারিস্টার ফারাহ খান জন্ম দিবসের আয়োজন করেছেন, আপনি দাওয়াত করলেন। আমি বললাম, জন্মদিন যার তিনি তো দাওয়াত করছেন, আপনি তার ভাস্তি দাওয়াত করছেন, উনি কি থাকবেন? ফারাহ বললো, হ্যাঁ উনি থাকবেন, কথা দিয়েছেন। গেলাম অনুষ্ঠানে, গিয়ে দেখি উনি নাই। ফারাহ ব্যাপার কি? না ভাই উনি তো আসবেন না। মহিউদ্দিন আহমেদ লেখে, জানেন তো যশোর করতো, আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল, খুব বড় মুক্তিযোদ্ধা ছিল, বেশ ভালো ধরনের সংগঠক ছিল, নেতা ছিল এবং খুবই চমৎকার। তিনি রাহেল ফেরদৌস মধুর নামও জানেন। আমাদের 72-এ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রিপোর্ট তিনি লিখেছিলেন। সিরাজ ভাইয়ের ডাইরেকশন ছিল রাহেল ফেরদৌস মধু ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন, পরে সম্ভবত তাকে জাসদের সাহিত্য সম্পাদক বানানো হয়েছিল। আমার তারা কয়েকবার চেষ্টা করেছেন সিরাজ ভাইকে দিয়ে একটা সভা করতে, যেখানে তিনি বক্তব্য দেবেন। আসেন, আমি সিরাজ ভাইকে বক্তব্য করতে দেখেছি। এই 32 বঙ্গবন্ধু অ্যাভিনিউ মানে চিত্রের সামনে যে দোকানের অফিস ছিল, জাসদের বিরাট অফিস, গেছেন কেউ আপনারা? হিসাব তারপরে এইখানে তিনি ডক্টর আখলাককে সাথে নিয়ে একটা রাজনৈতিক ক্লাস করতে দিন। সকাল 8টার মধ্যে আমাদের ঢুকতে হতো, 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হতো। আমরা অত অ্যাটেন্টিভ ছিলাম না, কারণ তত্ত্ব ভালো লাগে না। যতই বলেন থিওরি ইজ গ্রেট, এভারগ্রিন ইজ দ্য ক্লিয়ার লাইট।
যতই জীবন সম্পর্কে আলোচনা করবেন ততই প্রাণবন্ত মনে হবে। তত্ত্বের মধ্যে ঢুকলেই সেটা নিরস থাকে। সিরাজ ভাই দেখে বিরক্ত হয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, এই যে আমি দাঁড়াচ্ছি, ছিল তো আমাকে জীবনে কোনোদিন কোনো কর্মী সভায় কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছো? যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি, তারপরে কোনোদিনও আমি মাইকের সামনে দাঁড়াইনি। আজ দাঁড়াচ্ছি কেন? মার্ক্সবাদ তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে, সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে। সিরাজ ভাই মার্ক্সবাদের একজন অনুরাগী কর্মী ছিলেন। এখন এই যে লিখেছেন, বিশেষ করে একটা জিনিস আমি ঠিক ভালো করে বুঝিনি। 3টা দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে পৃথক ভাষা, ধর্ম, সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশা ভিত্তিক জাতিত্ব করা। সিরাজ ভাই বলেছেন পেশা ভিত্তিক জাতিত্ব মানে কি? আমি বুঝি নাই, নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবে। যিনি আন্তর্জাতিকতাবাদী মার্ক্সবাদের ভিত্তিতে লড়াই করলেন সামাজিক বৈধতা, আমি দেখলাম তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব, জাতীয়তাবাদ গড়ে তোলার কথা বলছেন, মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন। আবারও কাউকে যদি বুঝিনি, কাউকে যদি নির্মাণ করতে চান, খেয়াল করতে হবে, আমরা তো নেতা নির্মাণ করি, যে রবাই তো বোধহয় বললেন, কে বললেন, নেতাই কেবল, আমি হয় বললেন নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি। সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি তো স্পষ্টই, কারণ সিরাজ ভাইয়ের অসাধারণ যোগ্যতা ছিল। আমাদের খুবই অবাক লাগে, এইরকম একটা মানুষ পদ প্রদীপের আলোক থেকে দূরে থাকবে, সবসময় লোকচক্ষুর আড়াল থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেন। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে, লড়াইয়ের ময়দান থেকে তুলে নিয়ে জাসদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও পিঠা করেনি, গাড়িতে চড়ে একটা ল্যাম্বরেটও চালাতেন, সে ল্যাম্বরেট আবার চলতো যখন মানুষের সাথে শুয়ে যায়, মানে এতই স্ট্যান্ডিং করে গাড়ি চালাতেন, এত স্পিডে গাড়ি চালাতেন। উনি শুধু একটা কথা বলেন, সবাই বেশি দেখেছি, একটা কথা বলে শেষ করবো, অনেকগুলো টপিক আছে, অনেক বছর ইতিহাসেই কাজে বলি। আমি সিরাজ ভাইকে রহস্য পুরুষ বলে করি না, সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম না। আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম 1 ঘন্টা, বেরিয়ে এসে উনি কি বললেন মাথার মধ্যে নিতে পারতাম, অনেকগুলো কথা বলতে। আমি চাকসুর জিএস হয়েছি, তখন ঢাকা নয় সারা দেশের মধ্যে কোন ছাত্র সংসদে আমরা জিতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক পদে জিতেছি, তাও কেবল আমি। ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে, টিপু সুলতান রোডে, সিরাজ ভাই বললেন তুমি থাকবে, কথা বলে যাবে আমার সাথে। ঠিক আছে থাকলাম, আমার তো যেতে হবে, চট্টগ্রাম হলে যেতে হবে, কিন্তু উনি বলাতে থাকলাম। প্রথম দিন গেলাম, 2-3 ঘন্টা বসে থাকলাম ওনার সামনে, উনি যে রুমে বসেন, উনি মাঝে মাঝে দেখলেন, এর সাথে কথাবার্তা বললেন। তারপরে 3 ঘন্টা পরে বললেন দাদা আমি কি থাকবো না চলে যাবো? আচ্ছা ঠিক আছে যাও, কালকে এসো। আবার পরে দিন গেলাম, একই ঘটনা। এইরকম করতে করতে 7 দিন গেল। 7 দিন পরে আমি বললাম দাদা আমার থাকা সম্ভব নয়, আমার হল খুলেছে, ক্লাস আছে, অন্যান্য কাজকর্ম আছে, যেতে তো হবে। ঠিক আছে যাও, কি অবস্থা তোমাদের করে বলো। আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই, আমি যে কোনো ভাবে হোক জিতেছি, কিন্তু সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কিচ্ছু নেই। আমাকে বললেন যে একটা কথা বললে, তোমাকে সবাই ভোট দিয়েছে, তোমাকে সমর্থন করে, ভালোবাসে, তুমি তাদের কাছে যাও, যে তোমার কথা বলো, একটা একটা করে বলো। আমি বললাম ওরকম ঘুরতে দেখলে মুজিববাদীরা আমার মাথা পাঠিয়ে দেবে, বলে না মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে ঘুরে দাঁড়িয়ে যাবে। সাথীরা এবং বন্ধুরা, আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনীতি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা।
আমি একা জিতেছিলাম সেই বছর। তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি, হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি, এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি তখন মুজিববাদীরা চতুর্দিকে হেঁটে হেঁটে দেখেছে, ওদের সাহস হয় না আমাদের দিকে আনন্দ। এবং সেইবার নির্বাচনে চারশোতে আমরা পুরো প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জেনারি ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন। এস এম ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন, এবং হলগুলোতে সবাইকে আমরা জিতেছিলাম। অসাধারণ একটা ধীশক্তিতা ছিল, অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো বুদ্ধিমানময় কথা বলতে পারতেন। আর একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন পেছন যেতে থাকে। সিরাজ ভাইয়ের স্মৃতি ওই দিক থেকে পাবল হোক। আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সিরাজ ভাইকে সবাই মিলে আরো গড়ে তোলবার চেষ্টা করেন। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবে হবে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।